রঘুবীর বাবুর বসার ঘরে বসেছিল দুই দেহরক্ষী। প্রথম দেহরক্ষী বলল, আপনাকে কিন্তু শেষবারের মতো বলছি, এই বাড়ি খালি করে দিন, না হলে কিন্তু ভালো হবে না। রঘুবীর বাবু বললেন, দেখো, যা বলার আমি তোমাদের মালিককে আগেই বলে দিয়েছি যে এই বাড়ি আমি ছাড়বো না। তোমাদের যা করার করে নিতে পারো। এই কথা ভুলে যাচ্ছেন কেন যে আপনার ঘরে একজন যুবতী মেয়ে আছে, আর এখন আপনি সম্পূর্ণ একা আছেন এই বাড়িতে। কি বললি শয়তান? রঘুবীর বাবু দেহরক্ষীর কলার চেপে ধরলেন। রক্তবর্ণ চোখে প্রথম দেহরক্ষী দাঁড়িয়ে থাকা দেহরক্ষীর দিকে ইশারা করল। কুটিল হাসি নিয়ে সেই ইশারা পেয়ে সে এগিয়ে গেল ঘরের এক কোণায় দাঁড়িয়ে থাকা রঘুবীর বাবুর 22-23 বছরের মেয়েটির দিকে। তারপর পশুর মতো ঝাঁপিয়ে পড়ল তার উপর। মেয়েটি চিৎকার করতে লাগলো, বাবা বাঁচাও, বাবা বাঁচাও, ছেড়ে দাও আমাকে, ছেড়ে দাও, না 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 না। না 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 না, ওকে ছেড়ে দাও, ওকে ছেড়ে দাও বলছি। রঘুবীর বাবু এগিয়ে গেলেন সেই দিকে, কিন্তু তিনি কিছুটা এগোতেই প্রথম দেহরক্ষী তার কাঁধে থাকা বন্দুক দিয়ে আঘাত করলো তার মাথায়। বাবা! বিএসএক্স 2.0-তে তোমাদের সবাইকে জানাই স্বাগত। বিভিন্ন স্বাদের গল্প শুনতে এখনই সাবস্ক্রাইব করো আমাদের ইউটিউব চ্যানেলকে, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলো না, যাতে যখনই আমরা নতুন কোনো গল্প নিয়ে আসব তার নোটিফিকেশন সবার আগে তুমি পাও। আজ তোমাদের জন্য দেবাশিস মজুমদারের গল্প স্টুডিও অবলম্বনের রিভেঞ্জ। আজকের গল্পের প্রধান চরিত্রে ইন্দ্রজিৎ সামন্ত, শাকনিক, বিজিত, দারোয়ান এবং রঘুবীর। আজকের গল্প পাঠে অরূপ। অন্যান্য ভূমিকায় শ্বেতা, পীযূষ, সমীর এবং নীলেশ। গল্পের সূত্রধার আমি, পূজা। পোস্টার ডিজাইনে নীলেশ। তাহলে শুরু হচ্ছে দেবাশিস মজুমদারের গল্প স্টুডিও অবলম্বনে রিভেঞ্জ। বেশ উত্তেজিতভাবে গাড়ি থেকে নামলেন প্রথিতযশা ব্যবসায়ী ইন্দ্রজিৎ সামন্ত। তার দুইজন দেহরক্ষীকে গেটের বাইরে অপেক্ষা করতে বলে দৃপ্ত পদক্ষেপে চলে এলেন তার বিশাল বহুল প্রপার্টির ভেতর। এই বাড়িটিকে সদ্য অধিকার করেছেন ইন্দ্রজিৎ সামন্ত। বাড়ির মধ্যে একটা বিরাট স্টুডিও তৈরি করাচ্ছেন তিনি। না না, তিনি কোনো শৈল্পিক গুণ সমৃদ্ধ মানুষ নন, শুধু নিজের বৈভব প্রকাশ করতেই এই স্টুডিও নির্মাণ, যেখানে তিনি তার মাইনে করা রেখেছেন একজন চিত্রকর আর একজন ভাষ্যকরকে। তাদের একমাত্র কাজ ইন্দ্রজিৎ সামন্তর নানান রকম ছবি আঁকা এবং তার মূর্তি তৈরি করা। খুব শীঘ্রই রাজনীতিতে নামতে চলেছেন ইন্দ্রজিৎ সামন্ত, তাই তার আগে থেকেই নিজের প্রচারের সবটুকু কাজ সেরে রাখতে চাইছেন তিনি। খুব তাড়াতাড়ি এই সম্পত্তিতে একজন নতুন ইন্টেরিয়র ডেকোরেটরকে নিয়োগ করবেন তিনি। তারপর এখান থেকেই নিজের রাজনীতিতে যোগদানের খবরটা ঘটা করে ঘোষণা করবেন তিনি। রীতিমতো সংবাদ মাধ্যমের জন্য বিশাল বহুল আয়োজন সহযোগে। আর তারপরেই রাজনৈতিক দলের কাছ থেকে ইলেকশনের টিকিট আদায় করে নেওয়াটা তার কাছে এমন কিছু ব্যাপার নয়। তারপর ভোটে দাঁড়াবেন তিনি। ইন্দ্রজিৎ সামন্ত খুব ভালো করেই জানেন অর্থকে কাজে লাগিয়ে কী করে ভোট জিততে হয়। আর তারপর গণতন্ত্রের মুখোশ পরে
তার নিজস্ব রাজতন্ত্র চালাবেন তিনি। কিন্তু আজকের দিনে তিনি যথেষ্টই বিরক্ত। তার কারণ এই বাড়িতে থাকা তার মাইনে করা চিত্রকর আর ভাস্কর দুজনেই সকাল থেকে তাকে সমানে কল করে চলেছে। তিনি নানা রকম কাজে মিটিংয়ে ব্যস্ত ছিলেন। এই দুজনকেই বারে বারে বারণ করার সত্ত্বেও তারা সমানে কল করে বিরক্ত করছে। এমনকি ইন্দ্রজিৎ তার মোবাইল সুইচ অফ করে দিলে তারা তার সেক্রেটারিকে কল করে উত্ত্যক্ত করতে শুরু করে। সেক্রেটারিও আর থাকতে না পেরে শেষমেশ ইন্দ্রজিৎ সামন্তকে তাদের কল দিতে বাধ্য হয়। দুজনেই ভয়ার্ত গলায় বলতে থাকে, খুব দরকার, খুবই দরকার। শেষে আর ইন্দ্রজিৎ সামন্ত থাকতে না পেরে বাধ্য হয়ে চলে এসেছেন এই বাড়িতে। কিন্তু দুই শিল্পীর ওপর তিনি যথেষ্টই বিরক্ত। ইন্দ্রজিৎ সামন্ত তার ভারী বুটের শব্দ তুলে বাড়ির ভেতরে ঢুকলেন। লক্ষ্য করলেন যে গেটে যে দারোয়ানের থাকার কথা সে জায়গায় নেই। তিনি আরও রেগে গিয়ে বাড়ির ভেতর ঢুকলেন। দ্রুত পায়ে স্টুডিওর দিকে এগোলেন তিনি। এক ঝটকায় স্টুডিওর দরজাটা ঠেলে খুলে ভেতরে ঢুকলেন। ঢুকেই দেখলেন দুই শিল্পী ঘরের মেঝের একদিকে জড়সড় হয়ে বসে আছে। তাদের চোখে মুখে ভয়ের ছাপ স্পষ্ট। ইন্দ্রজিৎ সামন্ত তাদের সামনে দাঁড়িয়ে হুঙ্কার ছেড়ে বললেন, কি হয়েছে? আমাকে এভাবে এখানে ডেকে আনার মানে কি? কি এমন সমস্যা হয়েছে? দুজনেই ভয়ে জড়সড় হয়ে উঠে দাঁড়ালো। তারপর চিত্রকর সাগ্নিক কাঁপা কাঁপা গলায় বলল, গত রাত থেকে যা ঘটেছে তাতে আমরা প্রায় উন্মাদ হয়ে গেছি। ভয়ে এখন আমাদের মেরুদণ্ড দিয়ে ঠান্ডা স্রোত বয়ে যাচ্ছে। ইন্দ্রজিৎ সামন্ত আরও বিরক্ত হয়ে বললেন, বডিটা না করে আসল কথা বলো। আমি একটা জরুরি মিটিংয়ের মাঝপথ থেকে উঠে এসেছি। কেমন, তাড়াতাড়ি বলো যা বলার আছে। ভাস্কর বিজিত কোনো রকমে বলল, আপনার কথা মতো গতক্ষণ রাত থেকে আমরা আপনার মূর্তি আর ছবি তৈরির কাজ শুরু করে দিয়েছিলাম এই স্টুডিওতে, কিন্তু অদ্ভুতভাবে কোনো শক্তি আমাদের কাছে বাধা দিতে থাকে। আমরা যাই তৈরি করতে যাই না কেন তার পরিণতি একই হতে থাকে, শুধু একই রকম মূর্তি আর ছবি তৈরি হয়ে যেতে থাকে। সাগ্নিক তার ক্যানভাসের দিকে নির্দেশ করে বলল, জানি না কোন অদৃশ্য শক্তি এই কাজ করেছে, কিন্তু আমি ছবি আঁকার সময় যেন নিজের মধ্যে থাকছিলাম না, আর বারে বারে ওই একই ছবি আঁকা হয়ে যাচ্ছিল অত্যন্ত দ্রুত বেগে। সাগ্নিকের কথায় ক্যানভাসের দিকে তাকালেন ইন্দ্রজিৎ। ক্যানভাসে তারই পোর্ট্রেট সন্দেহ নেই, কিন্তু বীভৎস ছবি। তার পেছনে যেন দুটি কালো ছায়া দাঁড়িয়ে আছে, আর একটি ছায়া তার ভৌতিক ভয়ঙ্কর লম্বা নখযুক্ত হাত বের করে তার ধর থেকে মুন্ডুটা উপড়ে নিচ্ছে। ধর আর মুন্ডুর ফাঁকা জায়গার মধ্যে দিকে ফিনকে দিয়ে বের হচ্ছে রক্ত, আর প্রবল যন্ত্রণাবিদ্ধ অবস্থায় আর্তনা করে উঠেছেন ইন্দ্রজিৎ সামন্ত। ইন্দ্রজিৎ সামন্ত ছবি দেখে বেজায় চটে গেলেন। তারপর বললেন, তুমি রাত জেগেই ফালতু ছবি এঁকেছো, এর জন্য তোমাকে মাইনে দিয়ে পুষছি আমি। সাগ্নিক কিছু বলার আগেই বিজিত বলে উঠল, শাগনিকের কোনো দোষ নেই, একই অবস্থা আমারও। আপনি ওই দিকে তাকিয়ে একবার দেখুন মূর্তিগুলোর কি অবস্থা। আমার হাত দিয়ে ওই সব তৈরি হয়েছে, ভাবা যায়। কিন্তু এগুলো আমি জ্ঞানতেও তৈরি করিনি, বিশ্বাস করুন। কেউ যেন আমাকে দিয়ে এগুলো তৈরি করিয়ে নিয়েছে। বিজিত যেদিকে আঙুল নির্দেশ করল সেদিকে তাকিয়ে বেশ কয়েকটা মূর্তি দেখলেন ইন্দ্রজিৎ সামন্ত। একেবারে এতগুলো মূর্তি তৈরি করা কিভাবে সম্ভব? তার প্রত্যেকটাতে একটা হাত পেছন থেকে ইন্দ্রজিৎ সামন্তর মুন্ডু তার ধর থেকে উপড়ে নিচ্ছে। ইন্দ্রজিৎ সামন্ত বিরক্ত হয়ে বললেন, তোমাদের মনে হচ্ছে মানসিক চিকিৎসার দরকার। দুজনেই পাগল হয়ে গেছো। এসব ফালতু জিনিস তৈরি করেছো কেন? আপনি বুঝতে পারছেন না,
এসব আমরা জ্ঞানতভাবে তৈরি করিনি, আমাদের হাত দিয়ে কেউ তৈরি করে নিয়েছে। তারপর তারপর শেষ রাতের দিকে রাত প্রায় তিনটে নাগাদ ওই দেয়াল ঘড়িতে সময় দেখেছি আমরা। এই পুরো বাড়িটা কেঁপে ওঠে, এই স্টুডিওর আলোগুলো কাঁপতে শুরু করে, আর আওয়াজ, এক পুরুষ কণ্ঠের আর্তনাদ আর এক নারী কণ্ঠের যন্ত্রণাবিদ্ধ কান্না। আমরা আমরা সেই অসহ্য ভয়ে কুঁকড়ে যাই। বিজি তার মধ্যেও ওই দিকের জানলাটা কোনো রকমে খুলে দারোয়ানকে ডাকে। হাবি জাবি আষাঢ়ে গল্প শোনাচ্ছ তোমরা, আর সেই দরওয়ানকে গেটে দেখলাম না, সে কি রাত থেকে নেশা করে পাত্তারিক গুটিয়েছে নাকি? বিজিৎ ভয়ার্ত গলায় বলে উঠল, না না, আমার ডাক শুনে দারোয়ান ছুটে এসেছিল এই ঘরে। তো তারপরেও তোমাদের ভয় গেল না? জানতে চাইলেন ইন্দ্রজিৎ সামন্ত। বিজি তার শাগনিক একে অন্যের মুখ চাওয়াচাওয়ি করল। তারপর শাগনিক বলল, দারোয়ান ঘরে আসতেই ওই দিকে দেয়াল থেকে, বলা ভালো দেওয়ালের সংলগ্ন মেঝে থেকে দুটো ছায়ামূর্তি বেরিয়ে এলো। বলতেও আমাদের গায়ে কাঁটা দিচ্ছে। তাদের আবছা মুখগুলো দেখেই আমাদের দুজনের ভয়ে পিলে চমকে ওঠে। দারোয়ানের বোধহয় তাদের চেনা ছিল। সে ওদের দেখেই বলে, না না, আমি কিছু করিনি, আমাকে ছেড়ে দাও, আমায় মেরো না, যা করেছি সাহেবের কথায়, আমাকে মেরো না। বলেই চিৎকার করে সে ছুটে বেরিয়ে যায়। আর তারপর পেছনের বাগানের দিক থেকে একটা ভয়ঙ্কর মর্মভেদী আর্তনাদ আসে। আর তখনই ওই বাগানের দিকে কাঁচের জানলার কাঁচ ভেঙে দারোয়ানের কথা শেষ করতে পারে না শাগনিক। তার দু চোখ বিস্ফারিত হয়ে আসে। কি? দরওয়ানের কি? উত্তেজিতভাবে জিজ্ঞেস করেন ইন্দ্রজিৎ। শাগনিক আর বিজি বাক শূন্য হয়ে থাকে। তারপর দুজনেই ওই জানালার কিছু দূরে মেঝেতে পড়ে থাকা সাদা কাপড় ঢাকা দেওয়া একটা জিনিসের দিকে নির্দেশ করে। শাগনিক কোনো মতে বলে, ওটার দিকে হার তাকাতে পারছিলাম না, তাই ঢেকে দিয়েছি কাপড় দিয়ে। ইন্দ্রজিৎ সেই দিকে এগিয়ে গেলেন। সাদা কাপড়ে লাল ছোপ, ভেতর থেকে সেই লাল ছোপ ভেসে উঠেছে। তার চারিদিকে জানলার ভাঙা কাঁচ ছড়ানো। জানলার কোনো গ্রিল নেই, তাই জিনিসটা বাইরে থেকে কাঁচ ভেঙে ছিটকে এসে পড়েছে ঘরের মেঝেতে। ফুটবলের আকারের জিনিসটার উপর থেকে সন্দিগ্ধভাবে কাপড়টা সরালেন ইন্দ্রজিৎ সামন্ত। আর কাপড় সরে যেতেই চমকে ও আঁতকে উঠে কয়েক ধাপ পিছিয়ে এলেন। কারণ ওটা আর কিছু নয়, জিনিসটা হলো দারোয়ানের কাটা মুন্ডু, যার মধ্যে তার চোখ বিস্ফারিতভাবে ঠিকরে বেরিয়ে আসছে। আর তার মুখে মৃত্যুকালের ভয় আর যন্ত্রণার ছাপ সুস্পষ্ট। কয়েক হাত ছিটকে পিছিয়ে এলেন ইন্দ্রজিৎ সামন্ত। বিজি কোনো রকমে বলল, দারোয়ানের ধরটা বোধ হয় বাগানের ওপাশেই পড়ে আছে, আমরা এই ঘর থেকে বেরোতে পারিনি। কেউ যেন টানা আমাদের কানের কাছে বলে গেছে, ইন্দ্রজিৎ সামন্তকে ওখানে ডাকো, নইলে তোমাদের নিস্তার নেই। তোমরাও এই ঘর থেকে পালাতে চাইলে তোমাদেরও এই দারোয়ানের হালই হবে। আমরা তো এই ভয়ে ছিটিয়ে গিয়ে সকাল থেকে আপনাকে কল করে চলেছি। ভাই, আমাদের দুজনেরই অবস্থা খারাপ। শেষে এই সন্দেহের মুখে আপনি এলেন। ইন্দ্রজিৎ সামন্ত ভয় পেয়ে তার বডিগার্ডদের ডাকতে গেলেন, কিন্তু কোনো অদৃশ্য শক্তি যেন তার গলা টিপে ধরল। ইন্দ্রজিৎ সামন্তের গলা দিয়ে আওয়াজ বেরোলো না, শুধু তার চোখের সামনে দুটো ছায়ামূর্তি ভেসে উঠল। তাদের মুখ ক্রমশ পরিষ্কার হলো, বিস্ফারিত চোখে ইন্দ্রজিৎ সামন্তর সামনে। তাদের দেখে তার অন্তরাত্মা
ভয়ে শুকিয়ে যাওয়ার অবস্থা হলো। ছায়ামূর্তির একটি পুরুষ কণ্ঠে বলে উঠল, আমায় চিনতে ভুল করনি তুমি শয়তান ইন্দ্রজিৎ সামন্ত। আমি রঘুবীর দাস, আর আমার সাথে আমার মেয়ে পারুল। আমার মতো সাধারণ একজন বৃদ্ধ মানুষকে এই জমি সম্পত্তিটার কারণে তুই খুন করেছিলিস। এই জমি সম্পত্তিটায় আমার কাছে শেষ সম্বল ছিল, কিন্তু তোর নজর পড়ল এর ওপর। আমি তোকে এই জমি বাড়ি বিক্রি করতে অসম্মত হওয়ায় তুই হুমকি দিলি, তাতেও কাজ না হওয়ায় তোর ওই গুন্ডা দারোয়ানটাকে আর তোর ওই দেহরক্ষীদের দিয়ে রাতের অন্ধকারে চড়াও হলি আমার ওপর। আমার চোখের সামনে আমার পারুলটার চরম সর্বনাশ করে তাকে মেরে ফেললি। তারপর আমাকেও আত্মরা করে এই ঘরের মেঝের তলায় পুঁতে দিলি। আমাকে যখন পুঁতছিলি তোর ওই দারোয়ান তখনও আমার দেহে প্রাণ ছিল। আমি তখনই শপথ করি মৃত্যুর পরেও এই চরম প্রতিশোধ আমি নেবই। কি ক্ষতি করেছিলাম শয়তান তোর, যে আমাদের বাপ বেটিকে এভাবে নৃশংসভাবে মারলি? তোর দারোয়ান গেছে, এবার তোরও একই হাল হবে। পারুল মা, এই শয়তানটাকে শাস্তি দে। একটা নখরযুক্ত হাত পেছন থেকে সে টিপে ধরল ইন্দ্রজিৎ সামন্তর গলা, আর তারপরে এক প্রচণ্ড চাপ, আর তারপরে এই মর্মান্তিক আর্তনাদ। ইন্দ্রজিৎ সামন্তর মুন্ডুটা উপড়ে গেল তার ধর থেকে। শাগনিক আর বিজিত ভয়ে কেঁপে উঠে পড়ি কি মরি করে দৌড় দিল। তারা সোজা ছুটে বেরিয়ে গেল গেট দিয়ে আর্তনাদ করতে করতে। ইন্দ্রজিৎ সামন্তর দুই বডিগার্ড তাদের মনিবের আর্তনাদ শুনে আগেই দৌড়ে আসছিল ভেতর। তখনই শাগনিক আর বিজিতকে তারা ছুটে বেরিয়ে যেতে দেখল। তারা ছুটে স্টুডিও ঘরে এসে ঢুকলো। সেখানে তারা দেখল তাদের মনিবের ধর মেঝেতে পড়ে রয়েছে, আর বিস্ফারিত চোখে তার মুন্ডু ঘরের মেঝেই গড়াগড়ি খাচ্ছে। এই দৃশ্য দেখে ভয় দুজনেই পেল। তারা পালাতে উদ্যত হলো, কিন্তু তার আগে স্টুডিও ঘরের দরজা বন্ধ হয়ে গেল। দুই ছায়ামূর্তি প্রকট হলো তাদের সামনে। দুজোড়া নখরযুক্ত হাত এগিয়ে এসে চেপে ধরল তাদের গলা। তারপরে জোড়া পুরুষ কণ্ঠের মর্মান্তিক আর্তনাদ। আর তারপরেই সব শান্ত, নিস্তব্ধ। শুধু দূরে যেন কোথাও শোনা গেল ক্ষুধার্ত শকুনের ডাক। তারা যেন ভোজ সভার আহ্বান জানালো সবাইকে ডেকে। শুনছিলেন রিভেঞ্জ, রচনা দেবাশিস মজুমদার। আজকের গল্পে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছে ইন্দ্রজিৎ সামন্ত, পীযূষ, বিজিত, সমীর, দারোয়ান এবং পোস্টার ডিজাইনে নীলেশ, গল্প পাঠে রঘুবীর, শাগনিক এবং পর্ব পরিচালনায় অরূপ।
গল্পের সূত্রধর এবং বিশেষ সহযোগিতায় আমি পূজা। এবার তোমাদের পালা। গল্পটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক আর কমেন্ট করতে ভুলো না এবং নিজেদের বন্ধুদের সঙ্গেও শেয়ার করো গল্পটি। আর অতি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না আমাদের চ্যানেল BSX 2.0 কে। তাহলে এখনকার মতো বিদায়, ফিরছি খুব শিগগির নতুন কোনো গল্প নিয়ে। ততক্ষণের জন্য শুনতে থাকো আর সঙ্গে রেখো BSX 2.0। বিদায়, শুভরাত্রি।